চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, সেখানে আলোচনা হবে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে। গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। আজ নয়া সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। ডিএ নিয়ে আলোচনার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দীর্ঘদিন ধরে বকেয়া ডিএর দাবি রাজ্য সরকারি কর্মীদের, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান ডিএরও দাবি। আজ ডিএ আলোচনার দিকে তাকিয়ে সরকারি কর্মীরা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। ডিএর দাবিতে এই লড়াই দীর্ঘদিনের। আজ মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে আলোচনা, কতটা প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন তারা সরকারি কর্মীরা? দেখো, সরকারি কর্মীরা অন্তত আজকে এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবেন সেটা আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কেননা 3 বছরের বেশি সময় ধরে শহীদ মিনারের নিচে আমরা দেখেছি সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারীরা তারা আন্দোলন চালিয়ে গেছেন এবং তাদের একটাই দাবি ছিল যে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ না হলেও যেটা তাদের ন্যায্য দাবি, সেই দাবি মেনে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তাদের ডিএ দেওয়া হোক। এবং সেই জায়গাতে আজকে তারা কি কতটা প্রত্যাশা রাখবেন সেই দিকে নজর রাখবো আমরা। আজকে আপনাদের এই বৈঠক থেকে কতটা প্রত্যাশা থাকবে? আমরা 1208 দিন ধরে বসে আছি এখানে মঞ্চে, ডিএ সহ অস্থায়ী কর্মচারী অভয়াকাণ্ড, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। আমরা আজ আশাবাদী একটা জায়গায় যে আগের সরকার ডিএ নিয়ে বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, এবং মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বিধানসভায় আমার গলা কেটে মুন্ডু কেটে নিলেও আমি ডিএ দেব না, এবং লাস্ট সুপ্রিম কোর্টেও বলেছে আমি ডিসেম্বর আগে দিতে পারবো না। এই যে বিভিন্ন এত বছর ধরে 10 বছর ধরে উনি কেস চালিয়ে না দেওয়ার পক্ষে, কিন্তু বর্তমান যেই গভর্নমেন্ট এসছে আমাদের এগেনস্টে কেসে যায়নি, বরং ডে 1 থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে যে আমি ডিএ মিটিয়ে দেবো, কেন্দ্রীয় হারে ডিএ দেবো এবং পে কমিশন দেব, অস্থায়ী কর্মচারী স্থায়ীকরণ, সমকাজে সমবেতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে এবং অভয়াকাণ্ডের তদন্ত হবে। সবকটাই আমাদের দাবি ছিল এবং সবকটা দাবি কিন্তু বর্তমান সরকার মেনে নিয়েছে। জন্য আমরা আশাবাদী যে কেন্দ্রের সঙ্গে যে আমাদের 42% ডিএর ফারাক, আজকে সেই ফারাকটা অনেকটাই ঘুচিয়ে যাবে। হয়তো 42% নাও মিটতে পারে, কিন্তু আমরা গ্রাফটা এগোনো পজিটিভের দিকে আমরা এগোবো, যেটা আগের দিকে নেগেটিভ। এটা আমরা কর্মচারী, সরকারের মানব সম্পদ হচ্ছে সরকারি কর্মচারী শিক্ষক, তারা যদি সরকারের খুশি থাকে তাহলে কাজটা ভালো হবে। এবং যেই ডিএই ঘোষণা হোক সেটা আলটিমেট কিন্তু অর্থনীতি ব্যবস্থাতে পশ্চিমবঙ্গ তাও ভারতবর্ষের উন্নতি হবে, আমরা এটা মনে করি আর কি। এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, আজকের বৈঠকের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছেন, অর্থাৎ আজকে যে হারই ঘোষণা হোক সেইটা আপনাদের জন্য ভালো একটা খবর আসতে চলেছে, সেই বিষয়টাই মনে করছি। এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে মমতা ব্যানার্জি সরকার লাস্ট যে 4% ঘোষণা করেছিলেন, আলটিমেট কিন্তু উনি দেননি, অর্ডার করেননি, সেই 4% থেকে বেশি হবে নিশ্চিতভাবে, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা আশাবাদী যে ভালো দিকে যাচ্ছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এরপরে পে কমিশন হলে বা হলে একজন কর্মচারী 20-25 হাজার টাকা বাড়বে। তাহলে একটি সরকার যখন বলছে 20-25 হাজার টাকা বাড়বে, তাহলে আগের সরকার বললেন না কেন? তার কারণ এই টাকা দিয়ে আগের সরকার সুইস ব্যাংকে এবং দুবাইয়ে রিয়েল ইনভেস্টমেন্ট করতেন, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতেন, বিভিন্ন টাকা ঘুরপথে এই টাকাটা বিদেশে চলে যেত। এই টাকাটা শুভেন্দু অধিকারী কিন্তু টাকাটা রাজ্যেই রাখতে চাইছে, ডেভেলপমেন্ট করতে চাইছে। একজন কর্মচারী যদি যেই টাকা পাবে সেই টাকাটা সে দুবাইতে ইনভেস্টমেন্ট করবে না, সুইস ব্যাংকে লাগবে না, সে কি করবে? তার বাড়িটা রং করবে, রিপেয়ার করবে, সে একটা ফ্রিজ কিনবে। আজ শুভেন্দুর ক্যাবিনেট বৈঠকেই নজর রেখেছেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের 18% হারে দিয়ে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের চেয়ে 42% কম দিয়ে। এবং আজ মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়, কতটা প্রত্যাশা পূরণ হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। নতুন মুখ্যমন্ত্রী, নতুন আশা, যে আশায় জল ঢেলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ডিএ নিয়ে দাবি দাওয়া কার্যত উড়িয়েই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাবো। যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার ডিএ টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ। 2,30,000 কোটি টাকার উপর দেনা,
ফেস করছি আমি সিপিএম কে। আর যারা ঘেউ ঘেউ ফেউ ফেউ করছে তারা জানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা অ্যানাউন্স করে, তার কারণ ওর প্রিন্ট নোট ছাপানোর ক্ষমতা আছে, স্টেটের নেই। প্রত্যাশা পূরণ সময়ের অপেক্ষা, বলছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন সবই হবে আস্তে আস্তে, কেন্দ্র সরকারের স্তরেই সমস্ত দেওয়া হবে। সময় লাগছে একটু, টাকা পয়সার টান আছে তো, যেমন যেমন ফান্ড আসবে সেরম সেরম যাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে। সেজন্য গত সপ্তাহে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, যা যা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রায় সবই হয়ে গেছে ইমপ্লিমেন্ট। এবারে এই ধরনের কিছু পেন্ডিং বিষয় আছে, সেগুলো নিয়ে আজকে চর্চা হবে আর তার অ্যাকশন দেখতে পাবেন। পাখির চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। আজ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক, সেখানে আলোচনা হবে ডিএ এবং সপ্তম পে কমিশন নিয়ে। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। 26-এর নির্বাচনে তৃণমূলের ভরাডুবিকে আতশ কাঁচের নিচে ফেললে যে কারণগুলি উঠে আসে তার মধ্যে অন্যতম চাকরি নিয়ে ক্ষোভ, সরকারি চাকরি না পাওয়ার ক্ষোভ, আর যাদের কাছে সরকারি চাকরি আছে তাদের উপযুক্ত হারে ডিএ না পাওয়ার ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ধিকি ধিকি জ্বলতে থাকা এই ক্ষোভকেই অস্ত্র করে ভোটের ময়দানে ঝাঁপিয়েছিল বিজেপি। প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে মিলবে বকেয়া ডিএ, রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন, সরকারি চাকরি পেতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। ক্ষমতায় আসার পরে এই 3 প্রতিশ্রুতি পালনে তৎপর হল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এখনকার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, যাতে করে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সমস্ত নিয়োগ হয়, এবং আমরা খুব খুশি যে আমরা আরো এক্সট্রা 5 বছর পেলাম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। বেকার ছাত্রছাত্রী রয়েছে বা যুবক সম্প্রদায় রয়েছে, তাদের কাছে একটা আগামী দিনে একটা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা নতুন একটা দরজা খুলে গেল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন পরের সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আলোচনা হবে ডিএ এবং সপ্তম বেতন কমিশন নিয়ে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা না পাওয়ার ক্ষোভ দীর্ঘদিনের। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 60% হারে ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান 18% হারে। কেন্দ্র ও রাজ্যের ডিএর ফারাক প্রায় 42%। কেন্দ্র রাজ্যের বেতন কমিশনে ফারাক রয়েছে। কেন্দ্রীয় সরকার 8ম বেতন কমিশন ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গে 7ম বেতন কমিশন বাজেটে ঘোষণা করা হলেও তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়নি। রাজ্য সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন 6ষ্ঠ বেতন কমিশন অনুযায়ী। তাই রাজ্যের সরকারি কর্মীরা এখন তাকিয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার পরের বৈঠকের দিকে। সেই বৈঠকে আলোচনা হবে পে কমিশন নিয়ে। বৈঠকটি হবে পরের সোমবার 18ই মে। নিউজ 18 বাংলা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ল। গ্রুপ এ পদে আবেদনের বয়সসীমা বেড়ে হলো 41, গ্রুপ বি পদে আবেদনের বয়সসীমা বেড়ে 44, গ্রুপ সি, গ্রুপ ডি পদে বয়সসীমা বেড়ে হলো 45 বছর। 41 বছরের বেশি বয়সসীমার পদে পুরনো নিয়ম বহাল। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। তৃণমূল শেষ, হুঙ্কার শ্রমিকের। আকাশ পাতাল এক হলেও আর ক্ষমতায় ফিরবে না টিএমসি, ফের চ্যালেঞ্জ বিজেপির রাজ্য সভাপতির। 1 বছর আগে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছি তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। শুধু মনে করাবার জন্য এসেছি
যে গঙ্গার জল রাইটার্সের দোতলায় পৌঁছতে পারে, আকাশ নবান্নে নেমে আসতে পারে, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। মন্ত্রী হয়ে বাড়ি ফেরা, ঝাড়গ্রামের বাড়িতে ফিরলেন দিলীপ ঘোষ। মন্ত্রীর বাড়ি ফেরায় গোপীবল্লভপুরে বিজয় উৎসব। মন্ত্রী হওয়ার পর বাড়ি ফিরেছেন দিলীপ ঘোষ। ঝাড়গ্রামের বাড়িতে ফিরেছেন দিলীপ ঘোষ। মন্ত্রীর বাড়ি ফেরায় গোপীবল্লভপুরে বিজয় উৎসব। আমাদের লোকেরা পার্টি অফিস ভাঙতে যায়নি, পার্টি অফিসে অবৈধ কাজ কারবার, হাতিয়ার, টাকা পয়সা, রেশন কার্ড, আধার কার্ড অবৈধ রাখা ছিল, সেগুলো আমরা খুঁজতে গেছিলাম। আর টিএমসি প্রচার করছে যে আমাদের অফিস দখল করে নিল, ভেঙে নিল। আমাদের কোনো দরকার নেই ওই চোরেদের অফিস নেওয়ার, যেখানে এত পাপ কাজ হয়েছে। কিন্তু যা জিনিস লুকানো তথ্য, সেটা উদ্ধারের জন্য আমরা গেছিলাম। ট্রেন্ডিং মাছ চোরের প্যারোডি ফাইল চোর। তৃণমূলকে নিয়ে বিজেপির কটাক্ষ গানে এবার অগ্নিমিত্রার নাচ। আসানসোল দক্ষিণে বিজয় মিছিলে হাত তুলে তালে তালে মাতলেন মন্ত্রী। क्यों मंत्री होने से डांस नहीं करने का क्या ये मना है क्या? डांस भी करेंगे, काम भी करेंगे, लोगों के साथ भी रहेंगे, कार्यकर्ता के साथ भी रहेंगे। সমস্ত সরকারি স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। নকশালবাড়ির সারদা বিদ্যা মন্দিরে অনেক আগে থেকেই বন্দে মাতরম গাওয়া হয়, 1999 সালে স্কুল প্রতিষ্ঠার দিন থেকেই। সরকারি স্কুলে এখন বন্দে মাতরম বাধ্যতামূলক। সব বিদ্যালয়ে বন্দে মাতরম সোমবার থেকে গিয়ে বিদ্যালয় শুরু করতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির গর্ব। তার লেখা বন্দে মাতরম আবেগের গান, বিপ্লবের গান, দেশের স্বাধীনতার লড়াইয়ের মন্ত্র। এই গান এখন রাজ্যের সমস্ত সরকারি স্কুলে বাধ্যতামূলক। তবে সরকারি নির্দেশিকা জারি হওয়ার অনেক আগে থেকেই বন্দে মাতরম গাওয়ার চল রয়েছে নকশালবাড়ির এই সরকারি স্কুলে। বন্দে মাতরম শুধু একটি গান নয়, বন্দে মাতরম একটা ভাবনা। আমাদের দেশবোধ, রাষ্ট্রবোধ, আমাদের দেশমাতৃকা কেমন, তারই ভাবনা সঞ্চারিত করাই আমাদের প্রধান কাজ। নকশালবাড়ির সারদা বিদ্যা মন্দির সরকারি হাই স্কুল 1999 সালে প্রতিষ্ঠিত। প্রথম দিন থেকেই এই স্কুলে বন্দে মাতরম গাওয়া হয়। ক্লাস শুরুর সময়ে জাতীয় সঙ্গীত এবং স্কুল ছুটির ঠিক আগে জাতীয় স্তোত্র। আমরা প্রথম থেকেই এই বন্দে মাতরম গানের মাধ্যমে আমরা বিদ্যালয়ের যে শেষ, তখন আমরা বন্দে মাতরমের মাধ্যমেই সমস্ত ভাই বোনদের, আমার মাকে প্রণাম করি, শ্রদ্ধা করি। অর্থাৎ এই মা আমাকে সব কিছু দিচ্ছে, দেশ हमें देता है सब कुछ, हमको भी तो कुछ देना चाहिए। এই যে ভাবনা, এই ভাবনা নিয়ে শিক্ষার্থীরা মাকে বন্দনা করছেন, বন্দে মাতরম। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত স্কুলে আদেশ দেওয়া হয়েছে 150 বছর পূর্তি উপলক্ষে আমরা এখন ঋষি বঙ্কিমচন্দ্রের লেখায় বন্দে মাতরম গান সবাই আমরা গাইছি। এবং এটি খুবই আনন্দের খবর, সবার জন্য আনন্দের, কারণ এর মাধ্যমে দেশের সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে দেশাত্মবোধ যে ভাবটা আছে তাদের স্কুল জীবন থেকেই তৈরি হবে। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। মানব থেকে মানবী, অনুভব থেকে আলিয়া, টিউশন পড়িয়ে আঁকা শিখিয়ে রোজগার, সেই টাকা জমিয়ে পড়াশোনা। উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন। ঝাড়গ্রামে এক অন্য লড়াইয়ের গল্প।
পুরুষের শরীরে নারীর মন। খেলনা গাড়ি নয়, খেলনা বাটি। বয়স বাড়তেই উপলব্ধি। ঝাড়গ্রাম শহরের বামদায় অনুভব থেকে আলিয়া হয়ে ওঠার গল্প। দু সালে ঝাড়গ্রামে জন্ম। মা বাবা নাম রাখেন অনুভব। সে অনুভব আজকের আলিয়া। এই লড়াইয়ের পাশে ছিল স্কুল। ঝাড়গ্রামের ননিবালা হাই স্কুলের পড়ুয়া। উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 335 নম্বর। ভালো লাগছে, কিন্তু আরো একটু ভালো হতো না। যদি একটু সাপোর্ট পেতাম আরো একটু ভালো নাম্বার হতো। আগামী দিন ইচ্ছে রয়েছে আমি ভিজুয়াল আর্ট নিয়ে রবীন্দ্রভারতী নাহলে বিশ্বভারতীতে পড়ার ইচ্ছে রয়েছে। আলিয়ার বয়স এখন 19। পছন্দ পাল্টাতে থাকে 10 বছর থেকে। প্যান্ট শার্টের বদলে পছন্দের পোশাকের জায়গা নেয় ফ্রক। এই নিয়ে বাড়িতে অশান্তি। বাড়ি ছেড়ে মাসির বাড়ি চলে যেতে হয়। আলিয়া তখন অনুভব। সেই থেকে লড়াই শুরু। ঘরে লড়াই, বাইরে লড়াই। পড়াশোনার জন্য টাকা জোগাড়ের লড়াই। একটু বড় হতেই শুরু টিউশন পড়ানো, নাচ আঁকা শেখানো, তিল তিল করে টাকা জমিয়ে পড়াশোনা। লড়াই কঠিন ছিল। এরই মধ্যে 2019 সালে মাকে হারান। মাধ্যমিক পাশ করেই মানব থেকে মানবী, অনুভব থেকে আলিয়া। এখন অব্দি বাবা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন তুই রেজাল্ট কেমন করেছিস। এখন অব্দি খোঁজ নেয়নি। খুবই কম কথা হয়, হয়তো মাসে হয়তো একবার ফোন করলো। বাবার থাকে একটু দূরে শ্রীরামপুরে থাকে বাবারা। বাবা আর আমার যে স্টেপ মামা ঠিক ড্রয়িং শেখায় আর মেহেন্দি আর্টিস্টের কাজ করি। হ্যান্ডমেড যেগুলো হয় জিনিসপত্র, হ্যান্ডমেড জিনিসপত্র, ওগুলো করে আমি চলে। বর্তমানে আমি আর ঠাকুমা থাকি। ঠাকুমা যেটা ভাতা পায়, ঠাকুমার বয়সটা অনেক হয়েছে, তাও কাজ করে যাচ্ছে লোকের বাড়িতে। এইভাবে চলে। আমি চাই ও বড় হোক, হ্যাঁ, কিন্তু ওই যে আর্থিক অবস্থা আমাদের খুবই খারাপ। যদি সাহায্য পায় তাহলেও নিশ্চয়ই উঠে দাঁড়াবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। দেশে ঢুকেছে বর্ষা। আন্দামানে ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও ঢুকেছে বৃষ্টি। 26শে মে কেরলমে ঢুকবে বর্ষা। আর এবার বঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গে যেমন গরম রয়েছে, ভ্যাপসা গরম, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির স্পেল চলছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কেমন থাকবে, হাওয়া অফিস কি বলছে, আবহাওয়া কেমন থাকবে, আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন, প্রতিনিধি বিশ্বজিৎ। একদমই, অর্থাৎ দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি বাড়বে, আর অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এই সপ্তাহে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে দক্ষিণবঙ্গের কলকাতার খবরে আসি যে কলকাতায় তাপমাত্রা প্রায় 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তার সঙ্গে গরম এবং অস্বস্তির চরমে উঠবে। যে অস্বস্তিকর ভ্যাপসা গরম, সেই গরমে ভুগতে হবে আগামী কয়েকদিন। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গরম এবং অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় 40 ছুঁই তাপমাত্রা হতে পারে এ সপ্তাহে, এমনটাই পূর্বানুমান আবহাওয়া বিজ্ঞানীদের। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? উত্তরবঙ্গে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা, অর্থাৎ আরো একটা ভারী বৃষ্টির স্পেল আসতে চলেছে উত্তরবঙ্গের জন্য। 21 থেকে 23শে মে এই ভারী বৃষ্টির স্পেল থাকবে। মূলত দার্জিলিং থেকে কোচবিহার, এই যে উপরের 5 জেলা, সেই 5 জেলাতে 21 থেকে 23শে মে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে থাকবে। তবে তার আগে বৃষ্টির স্পেল চলবে। ধন্যবাদ বিশ্বজিৎ। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আগেই সরানো হয়েছে বিশ্ব বাংলার ব্র্যান্ডের ব লোগো। এবার যুবভারতীর বাইরের মূর্তি ভাঙার সিদ্ধান্ত। রবিবার যুবভারতীতে ডার্বি দেখতে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এই মূর্তি নিয়ে প্রাক্তন সরকারকে কটাক্ষ করেন তিনি।
দেখুন এই মূর্তি একটা লোগো এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল, নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না, আমরা সেটা পরিবর্তন করবো। বাংলার সরকার পরিবর্তন হওয়ার পরেই খেলার জগতে একটা নতুন সিদ্ধান্ত নিল রাজ্যের ক্রীড়া দপ্তর। যুবভারতী ক্রীড়াঙ্গন, বাংলার ঐতিহ্য এই ফুটবল স্টেডিয়াম, তার বাইরে যে অবয়ব বা যে মূর্তি রয়েছে সেই মূর্তি সরিয়ে ফেলা হবে। 2017 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সময় যখন স্টেডিয়াম রেনোভেট করা হয়, স্টেডিয়ামকে নতুন করে তৈরি করা হয়, তখন এই মূর্তি বা অবয়ব তৈরি করা হয়েছিল। যদিও বিভিন্ন সময় রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা, ক্রীড়াপ্রেমী মানুষের একাংশ বারংবার তারা বলতেন যে এই মূর্তি কার্যত অসম্পূর্ণ, ওই বল লেখার লোগোকে ফোকাস করা হয়েছে, ফুটবলকে ফোকাস করা হয়নি। পালাবদলের পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি প্রথম ডার্বি ম্যাচে উপস্থিত ছিলেন। ডার্বি ম্যাচ দেখে বেরোনোর সময় তিনি জানিয়ে দেন যে এই মূর্তি সরিয়ে ফেলা হবে, তার পরিবর্তে নতুন মূর্তি বসবে। সেটা কি ভাবনা চিন্তা করা হবে, তবে এমন একটা কিছু করা হবে যেটা বাংলার ফুটবলের গৌরবকে তুলে ধরা হবে। ক্যামেরায় খোকন দাসের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।